Welcome to my channel Life Unscripted with Arpita প্রাণখোলা পডকাস্ট সিরিজ। আজকে আমাদের পড়ি হচ্ছে পূরবী দত্ত চৌধুরী। পূরবী দত্ত চৌধুরী একটি এনজিওর সাথে, যে এনজিওটির নাম হচ্ছে আনকাহি, ওখানে অ্যাক্টিভ লিসেনার হিসেবে কাজ করে। হ্যাঁ, অ্যান্ড আমার ভীষণ কৌতূহল পূরবীর কাছ থেকে এটা জানার জন্য যে আনকাহি পুরো ব্যাপারটা কি, কিভাবে এই এনজিওটি কাজ করছে এবং অ্যাক্টিভ লিসেনার কাকে বলে, অ্যাক্টিভ লিসেনারের কাজটা কিরকম। হ্যাঁ, তো পূরবী, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস টাইম টুডে। আমাদের এই চ্যানেলে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমার কাছ থেকে তোমার এনজিও সম্পর্কে এবং তোমাদের যেই কাজ, তুমি কি কাজটা করছো সেটা জানার জন্য আমার ভীষণ উৎসুকতা, এবং আমি চাই এটা সবাই, আমার ভিউয়ারদের সবাই জানুক এই এনজিওটা সম্বন্ধে। তুমি এবার আমাদের তোমার গল্পটা বলো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমাকে আজকে ডেকে আনলে, আমাদের এনজিওটার সম্পর্কে বলার একটা সুযোগ দিলে। আর একটা কথা আমি শুরুতেই বলে রাখছি, আমি বাংলা বলি কিন্তু বাংলা ভাষী তো নই। আমার বাংলাটা তো পড়ে, বই পড়ে কিংবা ওই কলিগ আর ফ্রেন্ডদের সাথে কিছু কিছু কথা বলে ওই রকম। তো আমার কথার মাঝে মোট হয় ইংলিশ বা হিন্দি আসবে, সেটা তো এখন আমাদের সবারই একটু এসে যায়, সেটাতে কোনো অসুবিধে নেই। আর পূরবী, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, তুমি এত সুন্দর বাংলা বলছো যে বলার না। আমি তোমাকে আরো অনেক বেশি বেশি ভালোবেসে ফেলছি। বলো এবার তোমার গল্পটা আমার দর্শকদের জন্য বলো। আচ্ছা, তাহলে আনকাহি যেটা এনজিওর সাথে আমি ইনভলভড ভলান্টিয়ার হিসেবে, এটা সম্পর্কে বলি। আনকাহি আসলে একটা এনজিও যেটা ইমোশনাল সাপোর্ট দেয়, ইমোশনাল সাপোর্ট হেল্পলাইন বেসিক্যালি। আর ইমোশনাল সাপোর্টের আমাদের মেইন ফোকাসটা হচ্ছে সুইসাইড প্রিভেনশন। আসলে কি, আমরা অনেক সময় রিয়েলাইজই করি না কি সুইসাইড একটা কত বড় ব্যাধি। তুমি শুনলে হয়তো আচরিত হয়ে যাবে, কিন্তু আমিও জানতাম না। প্রতি বছর মোটামুটি 8 লাখ লোক আত্মহত্যা করে মারা যায়। এই যে 15 থেকে 30 এর একটা এজ গ্রুপ আছে, এটাতে সুইসাইড একটা লিডিং কজ। আচ্ছা, আর সুইসাইড করার কারণ তো অনেক হতে পারে, আর কিছু কিছু তো তাৎক্ষণিক কারণ। ইভেন তুমি যে এই কথাটা বললে 15 থেকে 30, আজকাল তো এরকম অনেক ঘটনাও দেখছি যেখানে 15 নিচের বাচ্চারাও এই এই পদক্ষেপ নিচ্ছে। ভাবা যায় না। বলো এবার। 15 থেকে 30টা কেন? কারণ ওই সময়টাই লোকের একটু স্ট্রাগলের টাইম না, ওই জন্য বোধহয় ওরা আরো বেশি ভালো পড়াশোনা, নিজের পায়ে দাঁড়ানো, মাথা আর যদিও আত্মহত্যার অনেক কারণ থাকতে পারে, কিন্তু এটা তো একটু অবজার্ভ করলে বোঝা যায় যে এর মধ্যে সবচেয়ে কারা ভালনারেবল, যাদের মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ প্রবলেম আছে। কিন্তু এটা একটা আক্ষেপের বিষয় কি আমরা এই বিষয়ে কথা বলি না, আমরা লজ্জা পাই, ভয় পাই বলতে। অন্যের সঙ্গে বলি, বাট নিজের পরিবারে যদি এরকম কিছু থাকে সেটা আমরা বলতে পারি না। ওই আমি যেরকম ওই আমরা আরো কোনো ডক্টরের কাছে যাচ্ছি কোনো শারীরিক স্বাস্থ্য সম্পর্ক বিষয়, আমরা তো 10 জনকে বলবো এই জানো তোমার সুগার হয়ে গেছে, এই জানো তোমার প্রেসার হয়ে গেছে, কিন্তু জানো তোমার ডিপ্রেশন হয়ে গেছে, আমার মাথাটা কিরকম লাগছে, এইসব কথা আমরা বলতে ভাবি, ও বাবা, লোকে তো আমাকে পাগল ভাববে। আমরা বলতে
মানে সংকোচ বোধ সংকোচ করি, করি। কি হ্যাঁ, ভাববে। আর অনেক সময় দেখা যায় লোকে ডিসকাস করে ওই সম্পর্কে না, হ্যাঁ, মানে কারো যদি ইমোশনাল হেলথ হ্যাঁ, লোকে, কারণ লোকের মাঝে অনেক রকমের এরকম অনেক মিসকনসেপশন আছে Plus, মানসিক সমস্যাটা স্বাস্থ্য তো লোকে বুঝতে পারে না তখন না, যে তার বুঝতে যে পারে কি না, হচ্ছে। বুঝতে যখন পারে নিজের না। ওপর ওটা আসে তখন আমরা বুঝতে পারি, আচ্ছা আমি তখন এরকম ভেবেছিলাম, দেখো জিনিসটা কিরকম। যখন আমি নিজে যাচ্ছি ওটার মধ্যে দিয়ে বুঝতে পারছি এটার কত মানে কষ্টের ব্যাপারটা। এটা আমাদের সবার সাথেই হয়। আর ওই জন্য কি হচ্ছে, তোমার কথা বলার তুমি মানুষ পাও হ্যাঁ, না, কার সাথে তুমি এসব ডিসকাস করবে। একদম। তো আনকহের কাজটা হচ্ছে, আমাদের হেল্পলাইন আছে, একটা তো কল হেল্প যেটাতে লোকে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারে, একটা হলো ইমেল হেল্পলাইন যেটাতে লোক আমাদেরকে পাশে ইমেল লিখতে পারে, তারও আমরা জবাব দিই। আর এর উপরেও আমরা কি করি, অনেক রকম যে এই রকম যাতে লোকের মধ্যে যাতে সচেতনতা, অ্যাওয়ারনেস, সচেতনতা, হ্যাঁ, এটা যাতে বৃদ্ধি করতে পারা যায়, এই জন্য আমরা স্কুলে, কলেজে, কর্পোরেট অফিসে, যেখানে আমরা একটু স্কোপ পাই, আমরা ওয়ার্কশপ, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এসব করি, তাকে লোকে জানুক কি মানসিক স্বাস্থ্য বিষয়টা কোনো ধামাচাপা দেবার ব্যাপার নয়। ধামাচাপা দেবার ব্যাপার নয়, ধামাচাপা দিলে সমস্যাটা আরো বেড়ে যাবে। কি শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যটা তুমি যদি তোমার সুগার, ডায়াবেটিস আছে, সুগার খেতেই যাও আরো বাড়বে। মানসিক স্বাস্থ্যটা তুমি ধামাচাপা দিয়ে রাখলে, যেটাকে তুমি ওপেন আপ করলে তোমার ভালো হওয়ার চান্স আছে, এটা চাপা দিয়ে তো আরো প্রবলেমটা বাড়বেই না। তো আমরা এটাই চাই, তাকে সবার কাছে একটা জায়গা থাকুক যেখানে ওরা নিঃসংকোচে কথা বলতে পারে, নিঃসংকোচে মনের কথা বলতে পারে। বলতে পারে আমরা কিছু পুছি না, পরিচয় জিজ্ঞেস করি না, নাম ধাম কিছুই জিজ্ঞেস করি না। সে নিশ্চিন্ত হয়ে মন খুলে তোমার কাছে নিজের সমস্যা, মানসিক দুঃখের কথাটা, মনের অবস্থাটা খুলে বলতে পারে, আর তার ভারটা একটু হালকা করতে পারে। আর আমরা কোনো জাজমেন্টে মানে কেন এরকম ভাবছে, কি হচ্ছে এসব, কারণ সবার জীবনে সমস্যা। তুমি যেমন বললে, কেউ তো বুঝতে পারে না। আমরা যতই আমরা বলি কি এমপ্যাথি, সিম্প্যাথি, কিন্তু তুমি এক্স্যাক্টলি কি ফিল করছো এটা তো তুমি জানতে পারবো না, তুমি কি কিসের মধ্যে যে। আর একই সমস্যা ধরো আমার কাছে একটা মনে হলো এটা কি ব্যাপার, এটা তো কিছুই না, কিন্তু আরেকজনের কাছে সেটা একটা পাহাড় প্রমাণ সমস্যা হয়ে গেল, এরকম হয় না? সবার রিঅ্যাকশন করার আমরা সবাই তো একজন আলাদা ইন্ডিভিজুয়াল না। তুমি যেভাবে ফিল করবে আমি এভাবে করবো না, আমি যেভাবে করবো তুমি করবে না, তো এখানে জাজমেন্টাল হওয়ার কোনো অ্যাকচুয়ালি যুক্তি মানেই হয় না। তো আনকাহি বেসিক্যালি ওটাই করে, আমরা যখন কল নিই। আর আমরা তুমি বলেছিলে না অ্যাক্টিভ লিসনার, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ লিসনিং তো খালি আনকহির জন্য প্রযোজ্য এরকম তো না। অ্যাকচুয়ালি আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যদি অ্যাক্টিভ লিসনিং করি তাহলে বোধহয় বহুত সমস্যা আসবেই না। আমরা সবাই যদি অ্যাক্টিভ লিসেনার হতাম তাহলে হয়তো আনকহিটা মানে তৈরি করারই দরকার হতো না। কারণ অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে কি, যেখানে তুমি তোমার পুরোটা মনোযোগ দিচ্ছ, ওখানে তুমি শুনছো, খালি আমি তোমার কথাই একাত্ম হয়ে শুনছি, একাত্ম হয়। আর এই জন্য না কি তোমার প্রশ্ন, তুমি যা বলছো এটার উত্তরে আমি কি বলবো, কারণ অনেক সময় না এরকম হবে, তুমি দেখে অফিসে কথা বলছো, তোমার কেউ কলিগ গেছে, উনি কিছু বলছেন আর তুমি ভাবছো তুমি কি জবাব দেবে, ওনার কিছু কথা হয়তো তোমার মাথায় ঢুকলোই না, কারণ তুমি তো নিজের জবাব তৈরি করতে ব্যস্ত। আরেকজনের কথাটা শেষ হবার আগেই হয়তো আমি আবার কিছু বলে দিলাম, এটা তো হতেই থাকে। তো আমাদেরকে যখন আমি যখন এটাতে ভলান্টিয়ারিং করতে চেয়েছিলাম, তো আমাদেরকে প্রথমে ট্রেনিং দেওয়া হয়েছিল, আর
আমাদের মেইন কাজটাই তো হলো শোনা। এই জন্য অ্যাক্টিভ লিসনিং এর বেসিক্সই আমাদেরকে শিখিয়েছিল আর কি ট্রেনিং এর সময়। ওই যেমন একাত্তরে শোনা, তারপর তুমি যে শুনছো এটাকে বুঝতেও দিতে হবে। তো তখন কি করে তাকে বুঝতে হবে যে তুমি শুনছো। হ্যাঁ, কারণ তুমি অ্যাক্টিভ লিসনিং এই জন্য যে তুমি খালি শুনছো এটাই না, তোমাকে বুঝাতেও হবে কি তুমি শুনছো। তো অনেক সময় কি তুমি যেটা বললে ওটাই, আচ্ছা তুমি কি এটা বলছো, আচ্ছা তুমি কি এটা মিন করছো, তোমার লাগবে না আচ্ছা আমার কথাটা শুনছে আর বোঝার চেষ্টা করছে। তারপরে যেমন এমন কিছু প্রশ্ন করলাম যেটার উত্তরে তোমাকে কিছু ডেসক্রিপটিভ কিছু বলতে হবে, এরকম হার নামে। তোমার আমি যদি তোমাকে বলছি, জিজ্ঞেস করি তোমার কি মাথা ব্যথা হচ্ছে, তুমি বলবে হ্যাঁ কিংবা না, কিন্তু আমি তোমার মাথা ব্যথা কিসের জন্য হচ্ছে কিছু বলবে কি, এরকম কিছু জিজ্ঞেস করলে যাতে তুমি আরো কিছু ভেতরটা আরো খুলে কথা বলতে পারবে। একদম, কারণ কলারও এরকমের থাকে, কেউ কেউ তো বলতেই থাকে নিজের ঠিক বলবে, ঠিক আছে তুমি শুধু একটু ইন্টারেস্ট দেখিয়ে একটু হু হা করলে, কিছু একটু ছোট মোটো কিছু জিজ্ঞেস করলে বলতে যাবে। কিন্তু অনেকে তো আবার এরকম আছে যে যাদের কথা বলাই পারছে না, কথাগুলো সব বুকের মধ্যে জমে আছে, মুখ দিয়ে আর বাইরে বেরোতে পারছে না। এক তো এমনিতেই যেটা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে ওটার সম্পর্কে বলাটা এমনিতেও একটু কষ্টসাধ্য। আর তার উপরে আবার কেউ যদি এরকম স্বভাবের আছে যাদের কথা বলতেই সমস্যা, এই জন্য হয়তো ওনাদের মানসিক সমস্যাটা আরো বেশি, কারণ খুলে তো বলতে পারছে। ওনাদেরকে তো একটু আমাদের তরফ থেকে তাহলে একটু প্রম্পট করতে হবে নাকি আরো বেশি বলে। ফার্স্ট স্টেপটা তো ওনারা নিয়েই নিচ্ছেন কি আমাদেরকে কল করছে, তারপর আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে না কি মনটা খুলে বলতে পারে। এটা হলো অ্যাক্টিভ লিসনিং। আচ্ছা, আর পূরবী তোমার কি মনে হয়, ধরো তোমাকে যারা ফোন করে তোমার সাথে কথা বলার পরে তারা খুব উপকৃত হয়, তোমার কি মনে হয়? অনেক সময় তো সাথে লোকে বলে, অনেক সময় এমন করে বলে মানে এমন কি মানে আমার একটু বলতে লজ্জাই করছে, কিন্তু একবার কম বয়সী মেয়ে এমন করে বলেছিল, ম্যাডাম তুমি পড়ি, ওই জন্য তুমি অ্যাঞ্জেলটাকে আমার বাংলা পডকাস্টে বললাম পড়ি। তুমি তো একটু বেশি বলছো, তাও মানে ও বলেছিল কি nobody ever listen to me like that। আর সবার ক্ষেত্রে এটা হয় আমি বলবো না, কিন্তু অনেক সময় ওই সময় মানে কথা বলতে বলতে বলে দেয় আর কি অনেক এখন হালকা লাগছে। ঠিক আছে। আর যেমন বলো কখনো কখনো না আমরা এরকম কলম পাই কি এখনই মানে আত্মহত্যা করার স্টেপ নিতেই যাচ্ছে। আমার এরকম একটাই অভিজ্ঞতা হয়েছিল আমাদের ট্রেনিং এর সময়, এই জন্য এটার অনেক প্র্যাকটিসও করিয়েছে। কারণ এটা হলো কিছু কি তোমাকে না যতই তুমি ট্রেন হও যা, তাও এটা তোমাকে একটু কি দাঁড়িয়ে দেবে, যা পুরো যাবে না, দাঁড়িয়ে দেবে না। তো আমারও এরকম হয়েছিল একদিন, এক কলার রাতে উঠে গেছে, জবাব দেবে ভাবছে, তারপরে আমাদেরকে ফোন করেছে, দাঁড়িয়ে ওই অবস্থা থেকে ফোন করেছে। হ্যাঁ, আর আমাদের তো বলাই হয় কি জিজ্ঞেস করো, আমাদের তো সুইসাইড প্রিভেনশনটা যদি মানে করলে আমরা জিজ্ঞেস করি কি এরকম কিছু মনে তো আসছে। আর ওই কলার তো আমাকে বলেছে এরকম, সে বলেছে তোমাকে যে আমি এখন সুইসাইড করতে যাচ্ছি। আচ্ছা, তারপর কথা বলতে 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 শেষে বলেছে কি এখন
at that moment. Color changed mine ওকে and then back inside. তো এরকম, তো তখন মনে হয় বোধহয় কোথাও কিছু একটা আমরা করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। আর মানে আমি শুনেই ভাবছি, কেউ যদি তোমাকে এরকম ফোনে বলে যে আমি এই মুহূর্তে সুইসাইড করতে যাচ্ছি, সেই সময়ে মাথাটা ঠান্ডা রেখে তার সাথে কথা বলা, যাতে তাকে ফিরিয়ে আনা যায়, এটার জন্য নিজেকে তৈরি করে, এটাই তো একটা বিরাট ট্রেনিং। আমি বুঝতেই পারছি যে তোমাদের মানে অনেক ভালোভাবে ভিগোরাস ট্রেনিং দিয়ে তোমাদের তৈরি করা হয়েছে, নইলে এটা একটা সাধারণ লোকের পক্ষে সম্ভবই না, মানে জানতে হবে কি করতে হবে। ট্রেনিংটা তো খুবই রিগোরাস ছিল। প্রথমে তো আমরা মানে ট্রেনিং এর জন্য একটা স্ক্রিনিং থাকে, এটা নাকি আমি করতে চাই বললেই আমাকে নিয়ে নেবে ট্রেনিং এর জন্য, এটা প্রথমে তো ওখানে স্ক্রিনিং, তারপর ট্রেনিং তো 5-6 দিনের তো ট্রেনিং, ফুল ডে ট্রেনিং, মানে এখানে স্পিচের সে বেশি এরকম এরকম বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হতো, অ্যাক্টিভিটির উপরে, গ্রুপ অ্যাক্টিভিটি, মক কল প্র্যাকটিস করা, এসবে। তারপর আবার প্র্যাকটিস করিয়েছি যে এরকম যদি কল আসে আমি এখন সুইসাইড করতে যাচ্ছি, তাহলে কিভাবে সেটা ডিফারেন্ট সিচুয়েশন। হ্যাঁ, আর ওটা তো খুবই অনেকবার করেছি, কারণ তোমাকে একটু প্রস্তুত তো হতে হবে না, তাই তো। আর ট্রেনিং এর পরেও আমরা অনেকদিন মক কল প্র্যাকটিস করেছি। তারপর ইন্টারভিউর সময়ও এরকম না কি আমি তো আমার প্রথম ইন্টারভিউতে ক্লিয়ার করতে পারি, ওরা পয়েন্ট আউট করেছে আমার কি কি উইকনেস আছে, বলেছে ওয়ার্কআউট অন দিস, প্র্যাকটিস মোর। তারপরে আবার সেকেন্ডে করেছি, তারপরে আবার এরকম নাকি আমি ভলান্টিয়ার সিলেক্টেড হয়ে গেছি তো কাল থেকে আমি কল নিচ্ছি, এরকম না। তখনও আবার প্রথমে সিনিয়র ভলান্টিয়ারদের অবজার্ভ আমরা করবো, শ্যাডো করি, তখন কি ওনারা কিভাবে, কারণ ততদিন পর্যন্ত আমরা খালি মক কল পেয়েছি, রিয়েল লাইফ কলটা পাইনি। তো রিয়েল লাইফ কলে যারা এক্সপিরিয়েন্স, ওনারা কিরকম ভাবে রেসপন্স করছে। তারপর আবার আমাদেরকে কল হ্যান্ডেল করতে বলেছে, কিন্তু আমাদের সাথে ওনারা আমাদেরকে সেটও করেছে, দেখতে পায় আমরা কিভাবে ডিল করছি রিয়েল লাইফ কল। তারপরে যে আমরা অন প্রবেশন then we are cleared from probation also. Now I am not on any more probation. এরকমই হওয়া উচিত, কারণ বিষয়টা এতটাই গম্ভীর, তো এইভাবেই এটা হওয়া উচিত। আচ্ছা পূরবী, আমি যেটা বুঝলাম, ধরো আমার দর্শকদের মধ্যে কেউ যদি মনে করে যে তারা এরকম একটা সার্ভিস দিতে চায় সমাজকে, তারা যদি অ্যাক্টিভ লিসেনার হতে চায়, এরকম এনজিওর সাথে যুক্ত হতে চায়, একটা যেটা আমি বুঝলাম, এটার কোনো বাধ্যবাধকতা নেই কি তাদের কোনো সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, রাইট? হ্যাঁ, আচ্ছা। আর এবার বাকি জিনিসটা তুমি একটু বলে দাও, ওরা কিভাবে, ওরা যদি মনে করে এরকম হবে, আনকোহির মতো অন্য কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হবে অ্যাজ অ্যাক্টিভ লিসেনার্স, কি করতে পারে? এমনি তো বোধহয় সব অর্গানাইজেশনের প্রসিডিওর আলাদা হবে, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের একটা ইমেল আছে যেখানে লোক লিখে নিজের ইন্টারেস্ট বলতে পারে। আর আমি অ্যাকচুয়ালি আনকোহিতে আমি তো জয়েন করি, আনকোহিটা একটা নতুন অর্গানাইজেশন, কিন্তু আসলে এটা নতুন হয়েও নতুন না। কেন? আমরা অ্যাকচুয়ালি একটি সামারিটান করে হেল্পলাইন, অনেক পুরনো হেল্পলাইন, ইউকে বেস ছিল, মানে ওসব তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সেও পুরনো এরকম হেল্পলাইন। মানে সেই সময়ও কি এইসব সমস্যা ছিল? তার মানে সমাজে অনেক ছিল। অন্য দেশে বোধহয় একটু অ্যাওয়ারনেসটা বেশি ছিল, আর ওয়ার্ল্ড ওয়ারের সময় তো ওই সময় অনেক অ্যাকচুয়ালি বোধহয় ওই সময় শুরু হয়েছিল, কারণ ওই সময় প্রবলেম নট নেসেসারিলি হয়তো খালি যেমন এটাও সুইসাইডের তা নয়, যে কোনো রকম মানসিক দ্বন্দ্ব সমস্যায় হেল্প করার জন্য, রাইট? আমরাও তো মানে সুইসাইডটা আমাদের একটা ফোকাস, কিন্তু আমরা তো সবাইকে মানে ইমোশনাল সাপোর্ট পাবো সবাইকে। তো ওই সামারিটানের
ইউকের বাইরে যেটা প্রথম ব্রাঞ্চ সেটা ছিল মুম্বাইতে, আর তখন ওটাকে সামারিটান বোম্বে বলা হতো। আচ্ছা। অনেক মানে বেশ কিছু ডিকেড হয়ে গেছে। আর ওখানে ওটা তো একটা ট্রাস্ট ছিল, আর একটা ছিল পুরোপুরি ভলান্টিয়ারিং ডিভিশন, যেটা ওই হেল্পলাইন আচ্ছা। নির্দেশ করতো। তো ওটাই এখন মানে আমি যখন জয়েন করেছিলাম 1 বছর, আমার তো বেশি দিন হয়নি, 1 বছর মোটামুটি হয়ে গেছে, তখন সামারিটানস মুম্বাই আমি জয়েন করেছি। আচ্ছা। আর এই ভলান্টিয়ার কি আমরা এখন কি কাজ করি, সন্ধ্যেবেলা 4টে থেকে 10টা পর্যন্ত, কিন্তু আমাদের দিনটা হলো কি এটাকে 24/7 করা। ওই রকম গ্রোথটা করার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্টলি আনকোহি করেছি। তো আনকোহি নতুন, কিন্তু এর লেগেসি তো অনেক পুরনো। ওই সেম প্রিন্সিপাল সামারিটানের যেটা এখন সামারিটান মুম্বাই এখন আনকোহিতে আমরা করছি। তো সামারিটান মুম্বাইতে যখন আমাদের রুম ছিল তখন ওই আমি তো প্রথমে অ্যাপ্লাই করেছি, মেইল লিখে আমি করতে চাই, অ্যাডও দেয় কখনো, আমি বোধহয় অ্যাডে রেসপন্স করেছি। অ্যাড কি সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয় নাকি? সোশ্যাল মিডিয়াতে, নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়াতে তো দেবেই, কারণ আজকাল তো সোশ্যাল মিডিয়া ছাড়া তো চলে না। তো যখন এডের আমি তখন 2 স্টেজ স্ক্রিনিং হয়েছিল। প্রথমে তো একটা রিটেন রেসপন্স, অনেক কিছু এরকম সিচুয়েশনে আমার কি রেসপন্স হবে, কিংবা আমার জীবনের কোনো এরকম অভিজ্ঞতার বিষয়ে জিজ্ঞেস করেছে, যেটা লম্বা মানে আমাকে রিপ্লাই দিতে হয়েছে। তারপরে একদিন আবার একটা অনলাইন গ্রুপ ডিসকাশন, গ্রুপ অ্যাক্টিভিটি, ওখানেও মক কল, কারণ অ্যাপটিটিউডটা দেখতে না কি তোমার ওই অ্যাপটিটিউডটা আছে কি নেই। সবাইকে ট্রেনিং দিলে তো হবে না, লোকের তো অ্যাপটিটিউড আলাদা আলাদা। তো ওটার পরে তখন এই জন্য সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ইজ নট রিকোয়ার্ড, ইওর অ্যাপটিটিউড ইজ। আচ্ছা, আমাদের ভলান্টিয়ারের মধ্যে অনেকেই সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু অনেকে আমার মতো যাদের কোনো সাইকোলজিক্যাল থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, এরকমও আছে। তো যদি ওই ওনাদের স্ক্রিনিং প্রসেসে যদি তোমার অ্যাপটিটিউড আছে মনে হয়, then they'll give you the training and then you can after successful completion আবার ট্রেনিং দিলেই কিন্তু যে এলিজিবিলিটি not necessarily again ওখানেও দেখবে ওরা you have that তারপরে যা গিয়ে তুমি ভলান্টিয়ারিং করতে পারো। আর ভলান্টিয়ারের তো আমাদের খুবই প্রয়োজন। আমরা যখন এখন টোটালি ভলান্টিয়ার বেসড, আমাদের অনেক ভলান্টিয়ার স্টুডেন্ট, অনেক ইয়াং ওয়ার্কিং প্রফেশনাল, ওলোক তো নিজের ওই এত অতি ব্যস্ত জীবন থেকেই কিছু সময় বের করে করছে। এখানে যদি আমরা আবার 24 আওয়ার্স করতে চাই, তখন আরো কত লাগলো। কারণ এটা তো আর ফুল টাইম জব নেই না কারো, সবাই তো নিজের ইনকাম মানে লিভিং আর্ন করছে, ফ্যামিলি দেখছে, তারপরে লটস অফ ভলান্টিয়ার, আমাদের কল ভলান্টিয়ার, ইমেল ভলান্টিয়ার, এমনকি আউটরিচ ভলান্টিয়ার যারা হেল্প করে কি আমরা কি করছি সেটা লোকের মাঝে প্রচার করছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই সমস্ত আমাদের ভলান্টিয়ারের দরকার। আমরা খুব খুশি হব কেউ যদি। আর পুরবী তোমার কাছে যারা ধরো ফোন করে, সব রকম এজ গ্রুপের, সব রকম ছেলে মেয়ে সবাই এরকম করে কি, নাকি তোমার মনে হয় যে এই গ্রুপটা যেন বেশি করে, একটু এরা যেন একটু কম করে? না না না, এটা তো মানে দেখো একদম ছোট বাচ্চা করে তো করে না, কিন্তু আমি বলবো 15 অনওয়ার্ডস স্টুডেন্ট লাইফ, যখনই ওদের উপরে এডুকেশনাল প্রেসারটা এসে যায়, কিংবা অন্য পিয়ার প্রেসার, স্কুলে বুলিং, কিংবা প্যারেন্টের সাথে হয়তো কিছু নিজে কিছু হতে চায়, প্যারেন্টস আর বলছে এইরকম থেকে শুরু করে
তারপরে আবার যাদের ক্যারিয়ারে প্রবলেম হচ্ছে কিংবা বিজনেসে হচ্ছে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট, এই মনে করো 30, 40s, 50s, তারপর আবার অনেকে দিচ্ছেন সিনিয়র সিটিজেন, একা, লোনলিনেস, তো কাটিং অ্যাক্রস এজ এন্ড জেন্ডার, জীবন মানেই সমস্যা। আচ্ছা পূরবী, একটা কথা বলো, আমরা তো মোটামুটি সব অ্যাসপেক্টই কভার করে নিয়েছি, তুমি আমার দর্শকদের জন্য তোমার কোনো অ্যাপিল বলো বা মেসেজ বলো আছে সেটা বলো। আচ্ছা, তার আগে আমি একটা কথা আমি বলতে চাইছিলাম, যেটা ভুলে গেছি। যেমন সুইসাইডের সম্পর্কে অনেক কিছু না মিথ আছে, যেটার জন্য আমরা এই সম্পর্কে কথা বলতে ভয় করি। আমরা অনেক সময় কি ভাবি, ইনফ্যাক্ট সত্যি বলতে গেলে আমারও এরকম একটা ধারণা ছিল, ট্রেনিং এর সময় আমাদেরকে এটা শিখিয়েছে কি এটা সত্যি না। তাহলে কি আমি যদি মনে করো না তোমাকে জিজ্ঞেস করি তোমার কি সুইসাইড করার এরকম কিছু আছে, আমরা অনেকে ভাবে তখন তোমার মনে আসবে ওই ভাবটা, কিন্তু আসলে এটা সত্যি না। আমাদেরকে একটা গ্রুপ অ্যাক্টিভিটিও করেছে, আর রিচার্ড থেকেও কথাটা বলেছে কি এটা সত্যি না। কারোকে তুমি জিজ্ঞেস করলে ওর মনে ওই ভাবটা আসবে না, রাদার এমন হবে যদি বলতে পারছে না, বলতে পারলে তো হেল্পটা পাবে না। তারপরে হেল্পটা পাবে কি করে যদি বলতেই পারছে না, কি এরকম ফিল হচ্ছে, সেলফ হার্ম করে না, তুমি যেমন বলছিলে বোধহয় ছোট ছোট কাজ করে, এইসব অনেক সময় তো লোক বলতেই পারে না। আর আরেকটা কথা কি বলতো, লোকে কখনো আবার এমন করে বলছে আমি মরেই যেতে চাই, অনেক সময় এটা তো মানে বলছে বলার জন্য বলছে কিছু একটা চাই, এই জন্য এরকম করে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করছে, এটা কিন্তু সত্যি মানে এটা কখনোই করা উচিত না। বাবা মা বা বাড়ির বড়রা যদি এরকম কিছু দেখেন যে বাচ্চাটি এরকম বলছে, তাহলে সেটাকে কিন্তু কখনোই নেগলেক্ট করা উচিত না, তাই তো? একদমই না, একদমই না। এটা অ্যাকচুয়ালি একটা কি বলতো, ক্রাই ফর হেল্প, মানে ঠিক একটা হেল্প চাই। অ্যাকচুয়ালি অনেক সময় তো লোক মরে যেতে তো চায় না, কিন্তু এমন লাগে কি এছাড়া তো আমার সামনে রাস্তা নেই, এই জন্য বলে এই সময় তুমি হেল্প, অনেক সময় তো মানে সুইসাইড ইজ অ্যাকচুয়ালি প্রিভেন্টেবল। এরকম না তুমি ওই সময় যদি সঠিক হেল্প না পাই, হ্যাঁ তো প্রিভেন্টেবল তো বটে। আমরা কত সিনেমাতেই তো দেখি এরকম দৃশ্য, কত, তাই না, যে লাস্ট মোমেন্টে কিভাবে সেটা প্রিভেন্ট হয়ে গেল, একজন এঞ্জেল এসে তাকে বাঁচিয়ে দিল। হ্যাঁ, আর পূরবী আরেকটা কথা তুমি আমার দর্শকদের একটু বলো যে মোটামুটি সিমটম গুলো কিরকম হয়, যে কেউ যদি বাড়িতে দেখে কারোর মধ্যে এই ধরনের একটু দেখা যাচ্ছে সিমটম, তাহলে তারা অ্যালার্ট হতে পারে, সেইটা একটু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকমও ট্রেনিং আমাদের ওয়ার্কশপে এরকমও হয়, মানে তুমি যদি ভলান্টিয়ার নাও হতে চাও। ইনফ্যাক্ট আমি আর একটা অর্গানাইজেশনে এরকম শুনেছিলাম, গেট কিপারই বলে ওনাদেরকে, গেট কিপার মানে এমনিতে তোমার চারপাশে দেখে অবজার্ভ করে যদি কারোকে হেল্প করতে পারো। তো এমনিতে তো দেখো এরকম, তো এটা তো বিশাল ব্যাপার, একটা অনেক কিছুই হতে পারে। আমি মোটামুটি যে 3-4টা আমার মনে আসছে বলতে পারি। এমনিতে একটা তো অবভিয়াস হলো যখন কেউ বলছে আমি মরেই যেতে চাই, এটাকে লাইটলি নেওয়া উচিত না। আর কেমন দেখো, কখনো তুমি দেখবে খুব চুপচাপ হয়ে যাচ্ছে, বিদ্রন বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উইথড্রন, কিছু ওখানে মানে যেন হাসি খুশির কিছুতে যেন পার্ট নিতে পারছে না, এরকম না, একা একা চুপচাপ আছে। কখনো দেখবে তুমি যেটাকে বলে আর কি ওয়াইন্ডিং আপ, এটাও করে নিচ্ছে, ওটাও করে নিচ্ছে, মানে কাজ যেন গুছিয়ে নিচ্ছে যাবার আগে, এরকম একটা ব্যাপার। দেখবে তুমি লাইফ ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম দিয়ে দিচ্ছে, আরে ও মানে যখন একটু যারা অ্যাডাল্ট হয়তো কি ফ্যামিলির প্রতি যেটা রেসপন্সিবিলিটি এটা করে নিতে চাচ্ছে, এরকম হয়। তো এরকম যদি অবজার্ভ করা
এটার জন্য অবশ্য অবজারভেন্ট হতে হবে। আমরা তো দৈনন্দিন জীবনে একটু ভাবি না কে কি ভেবে কি করছে, কিন্তু যদি অ্যাওয়ারনেসটা থাকে, তুমি যদি ট্রেন হও, তখন তুমি এটাকে একটু আলাদা চোখে দেখবে। এই অ্যাওয়ারনেসটা সবারই একটু থাকা দরকার, তাই না? বাড়ির লোকজনেরও। আর একটা যেটা জিনিস, যে ছোট বাচ্চারা অনেক সময় যে নিজেদের কাট করে, এটাও একটা সিমটম, তাই না? হাতের মধ্যে, পায়ের মধ্যে। এটা আত্মহত্যার সিমটম নাও হতে পারে, ওটা কিন্তু এটা কোনো যে মানসিক একটা চাপ আছে, এটার সিমটম তো বটে। তুমি কিছু বলতে পারছো না, এই জন্য এটা করছো। এটা করে তো তোমার আর কোনো সুখ হচ্ছে না, যন্ত্রণাই হচ্ছে। কিন্তু কেন করছো? তোমার কাছে আর কোনো রাস্তা তুমি দেখতে পাচ্ছ না হয়তো, এই জন্য আমি একটা ফ্রাস্ট্রেশন। তার ফলে এটাও একটা সিমটম যে বাড়ির বড়দের এটা খেয়াল রাখা উচিত। হ্যাঁ, করা মানে কেন করছে এটাকে, মানে তখন তো ডেফিনেটলি সিরিয়াসলি তো নেওয়াই উচিত। কেউ নিজের হার্ম কেন করবে? তাই। আর তুমি যেটা বলেছিলে অ্যাপিল, আমার অ্যাপিল তো এটা কি কারুর মানে নিজেরই হোক কিংবা চারপাশের কারোরই হোক, যদি কোনো মানসিক এরকম স্বাস্থ্য সম্পর্কিত প্রবলেম থাকে, ইমোশনাল স্ট্রেস থাকে, এটার সম্পর্কে খুলে কথা বলা শুরু। এটা মানে যেমন আমি বলবো, এটা ধামাচাপা দেওয়ার ব্যাপার নয়। এটা ধামাচাপা দেওয়ারও ব্যাপার না, এটা কোনো লজ্জার ব্যাপারও নেই। সুইসাইড সম্পর্কেও খুলে প্রথমে তো তুমি ভেবেই দেখো, একটা লোক কত নিঃসহায় অনুভব করে সুইসাইড করার চেষ্টা করছে, আর ওটা একটা ক্রাইম ছিল। বাট ফরচুনেটলি ইট ইজ নো মোর। আচ্ছা, এটা এখন আর ক্রাইম নেই। ও না, 2017 এ একটা দেখেছি যে একজন সুইসাইড করার চেষ্টা করেছে, করে সে ফেলিওর হয়েছে, তাকে তার উপরে তখন উল্টে আবার ওই চার্জটা লাগানো হচ্ছে। কি সাংঘাতিক কথা। হ্যাঁ, আরো একটা কথা বলছি, সরি মানে ইন্টারাপ্ট করছি, একটু মনে হলো তুমি বলছিলে না যে অনেকে হয়তো ওয়াইন্ড আপ করছে, যেমন LICর প্রিমিয়াম দিয়ে দিচ্ছে। আমি শুনেছি যে LIC বোধহয় সুইসাইড করলে পাওয়া যায় না, LICর না না না, তখন তো পাওয়া যায় না। আমি তো একটা অ্যাকচুয়ালি উদাহরণ হিসাবে আমার মুখে এসে গেছে। আর সুইসাইডে তো অবভিয়াসলি না, কারণ তখন তো অনেক স্ক্যামই হয়ে যাবে না। কিন্তু হ্যাঁ, ওই তো যখন বলো তোমার সবচেয়ে বেশি দরকার সাহায্যে, কিন্তু তোমার পাশে এসে দাঁড়া, তখন তুমি উল্টা আইনের ওখানে পড়ে যাচ্ছ কি তুমি একটা ক্রাইম করেছো। এখন সৌভাগ্যবশত এখন এটা তো নেই, এই জন্য এখন আগে বোধহয় একটু, আমি খুব ভালো করে জানি না, হয়তো একটু লোকের প্রবলেমও ছিল এই বিষয়ে, মানে কেউ সুইসাইড অ্যাটেম্প্ট করলে বলে। কিন্তু এখন তো এই প্রবলেমটা নেই। তো এখন তো আমরা আরো খুলে কথা বলতে পারি, আমরা আমাদের লাইফটা ভালো করতে পারি, অন্য কারোর লাইফটা ভালো করতে পারি, কারোর জীবনটা বাঁচাতে পারি, তাহলে আমাদের লাইফটাও আরো অনেক সুন্দর হয়ে যাবে। আপনি ভালো কাজ করিয়ে। আর আরো একটা অ্যাপিল হচ্ছে এটা কি, আমরা তো লোককে হেল্প করতে চাই, সাহায্য করতে চাই। এটা করার জন্য আমাদের সাহায্য চাই কি একটু ভলান্টিয়ার হিসাবে। তার উপরে দেখো, আজকাল তো এইসব সোশ্যাল মিডিয়ার থ্রুই বেশি প্রচার হয় না। তো আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স আছে, ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, ওখানে আমাদেরকে ফলো করো। তোমার ভিউয়াররা আরো লোককে, আরো মানে অনেককে বলুক আমাদের, আমরা কি করি। আমি নাম্বারটাও বলে দিচ্ছি, আমাদের যেটা নাম্বার তোমাকে বলে দিচ্ছি, মানে তোমার ভিউয়ারের জন্য। আর পরে বলে তুমি এটাকে রেকর্ডও করতে পারো না, নিচে যেটা লিখবে। ও আমাদের যেটা কল লাইন নাম্বার 4 থেকে 10 আমরা যেখানে কল অ্যাটেন্ড করি, এটা হচ্ছে 8655486966 8655486966। আর
যদি ইমোশনাল ডিস্ট্রেসের জন্য আমাদের ইমেল লিখতে চায় তখন সেটা হচ্ছে hello@unkahihelpline.org। আর কেউ যদি ভলান্টিয়ার হতে চায় কিংবা আরো কিছু আমাদের কিছু ইনফরমেশন জানতে চায় তখন সেটার ইমেল আইডি হচ্ছে unkahihelpline@gmail.com। Please help us to help more people. পূরবী, তুমি এত সুন্দর একটা মানে সমাজে এত সুন্দর একটা সার্ভিস দিচ্ছ, সেটা তো খুবই ভালো। মানে ডেফিনেটলি কেউ না কেউ প্রতি মুহূর্তে সেটা থেকে উপকৃত হচ্ছে। আর আরো একটা কথা যেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই ভেতরে কিন্তু আমাদের নিজস্ব ক্যাপাসিটি এবং নিজেদের সুবিধা মতো এরকম কিছু একটা আছে করার, যেটা আমরা সমাজকে দিতে পারি। নিজেদের ফ্যামিলির থেকে বেরিয়ে একটু এক্সট্রা নিজেদের করে পুল করে আমরা সেটা করতে পারি। তাতে হয়তো 1% কি 0.1% জিনিসটা বেটার হবে, কিন্তু সবাই মিলে যদি আমরা এরকম করি কিছু, তাহলে পৃথিবীটা অনেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে, তাই না? নিশ্চয়ই। আর এটা তো মানে কেমন যেমন মুস্তি ভিক্ষা হ্যাঁ করে না? হ্যাঁ হ্যাঁ, তো এটা তো তোমার ক্যাপাবিলিটির সম্পর্কে নয়, এটা তো তোমার ইন্টেনশন, তোমার ইচ্ছে। আমার ভান্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে, সেই তাই না? আর আমি একটা এখানে কনফেশনই করব। আসলে অ্যাকচুয়ালি তুমি তো বলছো এটা আমি সার্ভিস দিচ্ছি, কিন্তু আমার তো মনে হয় আমি নিজে অনেক বেশি উপকৃত হয়েছি। কি বলতো, এক তো নিজের বিষয়ে শেখা, নিজে এত কিছু জানলে। হ্যাঁ ঠিক। আর আর আমার কি একটা ও ছিল, মানে এখনো আছে, আমি আমি ভাবিনি কি আমি সব করেছি, কিন্তু আমার মনে হচ্ছে কি আমরা তো ব্লেসড টু হ্যাভ সাচ এ গুড। আমার তো মনে হয় আমার জীবনে দেখতে গেলে এরকম কোনো সমস্যা নেই। মানে সমস্যা তো সবার জীবনে আছে, কিন্তু যেটা একদম বেসিক এগুলো আমাদের তো সব নেই। মানে এরকম কিছু সমস্যা থাকে যে সমস্যাটার মধ্যে থাকলে তুমি অন্য কিছু করার জন্য ভাবতেই পারবে না। এটা কঠোর কোনো শারীরিক অসুখ, কঠোর কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা, ব্যাস এগুলো মানে বেসিক সমস্যাগুলো যখন সলভ হয়ে যায় তখনই আমরা এক্সট্রা কিছু করার কথা ভাবতে পারি। হ্যাঁ, আর যখন আমারও ওটাই ছিল মনে, কি এতদিন তো জীবনটা নিজের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের পরিবারের জন্য, ক্লোজ ফ্রেন্ড। তো কারোর জন্য যদি কিছু একটা, এটা তো একটা মানে জীবনের প্রতি কৃতজ্ঞতা, জীবন আমাকে এত দিচ্ছে, আমি কিছু একটা, তো এই জন্য আমি এটা টোটালি সেলফলেস তো বলবো না, কি এটাতে আমারও একটা রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, কি আমার নিজের জন্য নিজেকে একটু ভালো লাগে, একটু না ভীষণ ভালো লাগবে, হ্যাঁ না? আর তুমি এই কথাটা ভীষণ সুন্দর বললে, আমার মানে মন ছুঁয়ে গেল। জীবনের প্রতি কৃতজ্ঞতা, কি সুন্দর কথাগুলো। তো পূরবী, এই জন্য আমি মানে এটাকে আমি ওই হিসাবেও নিই আর কি, এই জন্য কৃতজ্ঞ কি জীবন আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে। একদম একদম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে পূরবী, তোমার এত মূল্যবান সময় আমাদেরকে দিয়ে তুমি এত কিছু কথা বললে যেগুলো কিছুই প্রায় জানতাম না, এবং আমি শিওর আমার দর্শকেদেরও ভীষণ ভালো লাগবে। তোমার এই ইনফরমেশন গুলো ওদেরও কোনো না কোনো ভাবে ওদেরকে উপকৃত করবেই। খুব ইউজফুল ইনফরমেশন, আর ভীষণ ভাবে অনুপ্রাণিত হচ্ছি তোমার সাথে পডকাস্ট করে। অনেক অনেক ধন্যবাদ পূরবী। God bless you. Take care. Bye bye. তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, কি তুমি আমাকে ডেকে আনলে, আমাকে এই সুযোগটা দিলে, কি আমরা কি করি এটা আরো লোকের কাছে আমি মানে পৌঁছাতে পারি। I feel honored. I am so grateful. Thank you, Arpita. Thank you. Bye. Take care.